প্রথমত গত ক্লাসে আমরা বলছিলাম যে যেহেতু আমরা আইন পড়তে আসছি, যদি কেউ আমাকে প্রশ্ন করে যে আইন কাকে বলে বা আইন বলতে কি বুঝি, ঠিক আছে, আমরা বলছিলাম যে আইনের সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই বা নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। তাহলে কাকে বলে আইন? বলছি মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য পার্লামেন্ট কর্তৃক প্রণীত বিধি বা নিয়মকে কি বলবো আমরা? আইন। আমরা এইভাবে সংজ্ঞাটাকে সংজ্ঞায়িত করেছি। আর ওখানে আমরা বলেছিলাম যে একটু নির্দিষ্ট সংজ্ঞা নাই, যে যার মতো করে বলছে, কিন্তু মানে যার মতো বললেই হবে না, ওটার সাথে একটি সম্পর্কযুক্ত থাকতে হবে, তাই না? জি স্যার। জন অস্টিন আইনের একটা সংজ্ঞা দিয়েছে, বলছে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশী আইন। সার্বভৌম কর্তৃপক্ষের আদেশী আইন, উনি আইনকে এইভাবে সংজ্ঞায়িত করেছে। আর আমরা বলছি যে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য পার্লামেন্ট কর্তৃক প্রণীত বিধি বা নিয়মকে কি বলবো আমরা? আইন বলবো। আমরা গত ক্লাসে বলছিলাম যে অ্যাডভোকেট, ব্যারিস্টার আর অ্যাটর্নি এবং পার্থক্য কি। আমরা বলছি যারা বাংলাদেশে আমরা ল পড়ি বা আইন পড়ি, আইন পড়ে বার কাউন্সিলের মেম্বার হই, তাদেরকে আমরা বলি অ্যাডভোকেট। এই আইনটাই যারা লন্ডনে পড়ে এবং ওখানে ব্যারিস্টার বার কাউন্সিল আছে, ওখানে মানে তালিকাভুক্ত হয়, তাদেরকে আমরা বলি ব্যারিস্টার। এই আইনটাই যারা আমেরিকাতে পড়ে, ওখানে যদি আমেরিকাতে যে বার কাউন্সিল আছে, ওখানে যদি তারা মেম্বার হয়, তাদেরকে আমরা কি বলবো? অ্যাটর্নি। মানে অ্যাটর্নি জেনারেল নামিত। তাই এই দুটো পার্থক্য বললাম। অ্যাটর্নি মানে অ্যাটর্নি জেনারেল না, ঠিক আছে? নোয়াখালী কি আছে? নোয়াখালী কেউ নাই? নোয়াখালী পানি কি বলে? হানি 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 স্যার, হানি হানি বলে না? জি স্যার, মধু পানি বলি। পার্থক্য আছে না, বিষয় কিন্তু একই। তার মানে হলো আমরা যদি এই আইনটা, আমার বাবার অনেক টাকা আছে, আমাকে আমেরিকাতে পাঠিয়েছে, আমি আইন করে আসছি, আমি অ্যাটর্নি, যদি বাংলাদেশে ফেরত আসি আমি কি অ্যাটর্নি? তার মানে অ্যাটর্নি জেনারেল না। আমাদের যেমন সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল আছে, অ্যাটর্নি জেনারেল হলো যিনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আইন কর্মকর্তা, সর্বোচ্চ আইন কর্মকর্তা, উনি হলো অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে? আর ওই অ্যাটর্নি হলো আমাদের মতো অ্যাডভোকেট নেই, ওখানে কি বলা হয়? অ্যাটর্নি। অ্যাটর্নি বলে। আমরা বলি মা, অনেকে মা বলে না, আম্মা বলে, তারা বলে মাদার, কি বলে? মম বলে, মাম্মি বলে, বলে না? বিষয়গুলো কি একই। তার মানে হলো যারা আমেরিকাতে আইনটা পড়ে তাদেরকে বলা হয় অ্যাটর্নি, যারা এই আইনটাই লন্ডনে পড়ে তাদেরকে আমরা ব্যারিস্টার, যারা পড়ে তাদেরকে কি অ্যাডভোকেট। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে স্যার বাংলাদেশে অনেকে নাম করে বলে যে না আমি ব্যারিস্টার সাহেবের কাছে গেছিলাম, উনি বাংলাদেশের বাইরে থেকে ব্যারিস্টারি পড়ে আসে বা পড়ে আসলো, এই বাংলাদেশে আসার পরে আপনার আমাদের যে প্রসিডিউর আছে, যেমন আপনি ল পাস করার পরে বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে হয়, এমসিকিউ, রিটেন, ভাইভা। ওই ব্যারিস্টার সাহেব কত এমসিকিউ দিবে, তারপর রিটেন দিবে, তারপর ভাইভা দিবে। যদি দিতে পারে তাহলে বাংলাদেশে সে অ্যাডভোকেট হয়ে যাবে। বাট যখন একটা মামলা আর্জি গত ক্লাসে বলছিলাম, যখন ড্রাফট করতে লিখবে তখন কিন্তু এক ব্যারিস্টার লিখতে পারবে, তখন কিন্তু সে অ্যাডভোকেট লিখবে। যদিও বিজি কার্ডে থাকে যে ব্যারিস্টার মুখ বা বারে করে ওরা, কিন্তু ওরা মূলত কি আইনজীবী। ওরা মূলত কি বাংলাদেশে প্র্যাকটিস করে, তাদের কি বলা হবে? আইনজীবী। এই একই ব্যক্তি যদি আবার ব্যারিস্টারি করে যদি ওই লন্ডনে সে লন্ডন বারে যদি মেম্বার হয়, তাহলে সে লন্ডনে যায় লিখবে ব্যারিস্টার। ক্লিয়ার বিষয়টা? কিন্তু আমাদের বাংলাদেশে যারা অ্যাডভোকেট তারা আবার লন্ডন যায় প্র্যাকটিস করতে পারবে না, কারণ প্র্যাকটিস করতে ওখানে বারে কি হতে হবে? মেম্বার হতে হবে। তাহলে এখানে একটা প্রশ্ন সহজে আসে, আপনি কি প্রশ্ন শুনে বলেন? আমাদের আমি একটা মাস্টার আসি, আমরা বলছিলাম যে অ্যাডভোকেট, এই অ্যাডভোকেট বলতে আমরা কি বুঝি? অ্যাডভোকেট বলতে আমরা কি বুঝি বা কাকে বলে? অ্যাডভোকেট বলতে আমরা কি বুঝি, কাকে বলে? এটা কোথায় বলা আছে এটাও তো আমাদের জানা দরকার, তাই না? জি স্যার। অ্যাডভোকেট বলতে আমরা কি বুঝি, কোথায় বলা আছে, কেন এটা অ্যাডভোকেট বলা হয়? এই অ্যাডভোকেটকে অনেক ভাবে, যেমন একটু আগে বললাম মা, মাম্মি, মম একই অর্থে ব্যবহার হয়। আমাদেরকে অনেকে অ্যাডভোকেট বলে, অনেকে লয়ার বলে, অনেকে আইনজীবী বলে, অনেকে উকিল বলে, রাইট? জি স্যার। আমরা ওখানে বলছিলাম যে এটা কোথায় বলা আছে? এটা তিনটা আইনে আমাদের বলা আছে, আমাদের বাংলাদেশের তিনটা আইনে এই সংজ্ঞাটা সংজ্ঞায়িত করা আছে, ঠিক আছে? জি স্যার। তিনটা আইন জানা দরকার যে এই অ্যাডভোকেট বা লয়ার সম্পর্কে কোথায় বলা আছে। আমরা ওখানে বলছিলাম যে দেওয়ানি কার্যবিধি আইন, এটা আপনার ফাইনালে আমরা পড়াবো, আপনারা যখন ফাইনালে যাবেন তখন পড়াবো দেওয়ানি কার্যবিধি, সিপিসি, কোড অফ সিভিল প্রসিডিউর। এই সিপিসি 2-15 ধারায় উকিলের সংজ্ঞা দেওয়া আছে, যাকে আমি অ্যাডভোকেট বললাম। 2 কত ধারায়? 15 ধারায়। আপনারা যদি একটু মনোযোগ দেন তাহলে এই ধারাটা পড়ে ফেললাম আমরা। 2 কত ধারা বলছি আমরা? 15 ধারা। তাহলে কোন আইনে বলা আছে? দেওয়ানি কার্যবিধি, সিপিসি, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। দেওয়ানি কার্যবিধি আইনের 2-15 ধারায় এই সংজ্ঞা দেওয়া আছে। তারপর আমরা বলছিলাম আরেকটা আইন
আইনে এই সংজ্ঞা দেওয়া আছে। এটা হলো সিআরপিসি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। সিআরপিসি ফৌজদারি কার্যবিধি। এই ফৌজদারি কার্যবিধিতে 4-1 এ বা 4-1 এ তে বলা আছে এ অথবা এ, মানে যদি আমরা বাংলা দেখি তাহলে এ মানে এক একাধিক, আর ইংলিশে লিখে বলবো এ, আপেলের এ, আপেল বলে না আপেল আপেল যাই বলে না এ হবে। তাহলে 4-1 এইটুকু মনে রাখতে হবে। তাহলে 4-1 ধারায় বলা আছে ফৌজদারি কার্যবিধিতে এই আইনজীবী সংজ্ঞা, দেওয়ানি কার্যবিধি বলা আছে 2-15 ধারায়। আরেকটা সংজ্ঞা দেওয়া আছে The Bangladesh Legal Practitioners and Bar Council Order and Rules 1972 Act, President Order No. 46 এ 2 অনুচ্ছেদে 2 কত এ অনুচ্ছেদ বার কাউন্সিল আদেশ ও বিধিমালাতে 2 তে বলা আছে এই আইনজীবী সংজ্ঞা। এই তিনটা সংজ্ঞাই তিনটা আইনে বলা আছে। তাহলে এখন যদি আমাকে প্রশ্ন করা হয় এই যে অ্যাডভোকেট বা আইনজীবী বা লয়ার বা উকিল তার সংজ্ঞা কোথায় দেওয়া আছে, তাহলে আমরা তার সংজ্ঞা তিনটা আইনে দেওয়া আছে। দেওয়ানি কার্যবিধি দেওয়া আছে, ফৌজদারি কার্যবিধি দেওয়া আছে এবং বার কাউন্সিল আদেশ ও বিধিমালাতে বলা আছে। আসেন বার এই তিনটার মধ্যে কোনটা মানে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা যদি আমাকে প্রশ্ন করা, এই তিনটাই আইনে বলছে তিনটাই সঠিক, কিন্তু আমাদের ক্ষেত্রে মানে এই গুরুত্বপূর্ণটার বেশি বার কাউন্সিল আদেশ ও বিধিমালা। তাহলে যদি আপনাকে প্রশ্ন করে এখন বলেন অ্যাডভোকেট কাকে বলে, আপনাকে বাইরে একটা প্রশ্ন করতেই পারে যে বলেন তো আপনি ল পড়ে আসছেন, এমসিকিউ পাস করছেন, রিটেন পাস করছেন, বাইরে আপনাকে প্রশ্ন করলো যে অ্যাডভোকেট কাকে বলে, অথবা আমরা ফাইনালে যে বাইরে নিয়ে ওখানে আমরা প্রশ্ন করলাম যে বলেন অ্যাডভোকেট কাকে বলে, তখন আপনি ওই সংজ্ঞাটা দিবেন বার কাউন্সিল আদেশ ও বিধিমালাতে যেটা বলা আছে। ওখানে বলা আছে 2 অনুচ্ছেদ, ওইগুলো হলো ধারা, আর এটা কি বলছে আমরা অনুচ্ছেদ। 2 অনুচ্ছেদে বলা আছে যিনি বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হয়েছেন তিনি অ্যাডভোকেট, যিনি বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট, জি স্যার, যিনি বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হয়েছেন তিনি অ্যাডভোকেট, জি স্যার। এটা হলো সংক্ষিপ্ত সংজ্ঞা। যদি আপনাদের এই বার কাউন্সিল আদেশ ও বিধিমালাতে একটা প্রশ্ন আছে অ্যাডভোকেটের সংজ্ঞা দাও, তখন এইটুকু লিখলে আবার হবে না, তখন আপনারা লিখবেন দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার এন্ড রুল 1972 এর প্রেসিডেন্ট অর্ডার নম্বর 46 এর 2 এ অনুচ্ছেদ মতে যিনি বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হয়েছেন তিনি কি অ্যাডভোকেট। তার মানে হলো আপনি শুধু এলএলবি পাস করতে হবে না, আপনার 2 বছর যে সার্টিফিকেট দিবে ওই সার্টিফিকেটটাকে আপনাকে কাজে লাগায়া ওখানে আপনাকে তালিকাভুক্ত হইতে হবে। কারণ আমি গত ক্লাসে বলছিলাম যে আমি মানে কম্পিউটার শিখছি, শিখার পরে আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে, আমি জিপিএ 5 পেয়েছি বা গোল্ডেন পাইছি। কম্পিউটার শিখে আমি ওই যুব উন্নয়ন থেকে একটা গোল্ডেন পাইছি। 6 মাস বা 1 বছর আমি আর কম্পিউটার ধরে নেই। তারপর যে বিজ্ঞ কিভাবে লিখবো বলে গেছি, বিজ্ঞ বানানটা যে কিভাবে লিখবো বা বিজ্ঞান যে কিভাবে লিখবো কিন্তু এ প্লাস এ আসছে, কি প্লাস এ প্লাস, এন্ড বিজ্ঞ লিখতে পারতেছি না। কেন লিখতে পারতেছি না? চর্চা নাই। বা আমি এই সার্টিফিকেটটা পেয়ে কোনো কাজে লাগাই নাই। সেম আমাদের সার্টিফিকেট এরকম, যদি আপনি পাস করার পরে অ্যাডভোকেট হইতে না পারেন এই পাস করার কোনো মূল্য নেই। এই ওই যে ওই সার্টিফিকেটের মতো কম্পিউটার শেখার মতো পাস করার পরে যদি আপনি অ্যাডভোকেট হইতে পারেন তাহলে এটা মূল্য আছে। এটা একদম সোনার হরিণের মতো। আর মানে অনেকে আবেগে বলতে, আমি গত ক্লাসে বলছিলাম আমাদের জার্নিটা অনেক লম্বা, 3 বছর একটা জার্নি, আবার ওখানে আর 1 বছর, টোটাল অ্যাডভোকেট হতে 4 বছর সময় লাগে। এই 4 বছরের জার্নি যদি মনে করেন যে আপনি অ্যাডভোকেট হতে না পারেন তাহলে এখনই বাদ দেওয়ার দরকার নেই। হ্যাঁ, 4 বছর লাগে না, পরীক্ষা তারপরে 3-4 বছরে পেয়ে যাবেন। তার মানে হলো যেহেতু লম্বা একটা জার্নি, সেহেতু আপনি অবশ্যই এই জার্নিতে যদি মনে করেন না স্যার আমি কামিয়াব হবই, আমি একদম প্রতিজ্ঞা করে আসছি, শপথ করে আসছি আমি কামিয়াব হব, তাহলে অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে আর পড়াশোনা করতে হবে। এটার কোনো বিকল্প নাই। আপনি যত বেশি পড়বেন তত বেশি জানবেন, আর পড়বেন না জানবেন না। প্রথম মেধাকে তুমি কাজে রাখো। আপনি আজকে থেকে মনে করেন যে স্যার আমি প্রতিদিন কিছু পারি আর না পড়ি, স্যার যে আইনের বইগুলো বলছে আমি রিডিং করে যাব, আমি কি পড়ে যাব, রিডিং করে যাব। আপনি রিডিং করবেন, তারপর আস্তে আস্তে আপনি জানবেন। আর ক্লাসে আসতে হবে, যদি আপনি ক্লাসে আসেন তাহলে আরো বেশি করে জানতে পারবেন। তাহলে আমরা শুরু করছিলাম যে আমাদের 7টা সাবজেক্ট, তারপর আমরা বললাম যে কি বলে যে আইন কাকে বলে সেটা আমরা জানলাম, পাশাপাশি আমরা অ্যাডভোকেট সম্পর্কে জানলাম, কোন আইনে কোথায় বলে সেটা জানলাম। আমরা মূল প্রশ্নে যাওয়ার আগে আমরা তোমাদের একটা উদ্দেশ্য নিয়ে বলতেছি স্যার আসলে কোর্ট কাছে সম্পর্কে কিছু বলেন, তাই না, বা কিভাবে মামলাগুলোর প্রসিডিউর বা মামলাগুলো হয় এটা বলেন। আমরা 2 মিনিট আলোচনা করে আমরা মূল প্রশ্নে চলে যাব। আমরা বলছিলাম আমাদের প্রায় সময় ঠকায় মানুষ, এই ঠকানোর কারণে কিন্তু আমরা অনেকেই লতে ভর্তি হই। ঠকানোর কারণে আমাদের কি করে অনেক সময় লতে ভর্তি হই। কিভাবে ঠকায়? আপনি
মনে করেন একজন আইনজীবীর কাছে গেছেন, আপনার মামলাটা কিসের জন্য আছে আপনি নিজেও জানার আগ্রহ নাই, আপনি জানেন না বা জানতে চান না, বা এটা পরবর্তী পর্যায়ে কি পর্যায়ে থাকবে এটাও আমরা জানার আগ্রহ থাকে না। এই মামলাটা আমরা কাগজ আপনার কাছে অনেক সময় থাকে না, যখন ঝামেলা হয়ে যায় ওই একবারের ফি দিতে না পারেন বা কোনো ঝামেলা হয় তখন বলে আমাদের কাছে কোনো নথিপত্র নাই, মামলা না করে আমি যাই না। এটা ঠিক না। তার মানে হলো যে যদি আপনাদের কাছে কোনো মামলা থাকে বা আসে তাহলে প্রথমত আপনাদের কাগজটা সাথে রাখতে হবে, একটা সেট কাগজ আপনি রাখবেন এবং মামলাটা কিসের জন্য আছে সেটা আপনাদের জানতে হবে। আমি বলছিলাম যে সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের আইন জানা দরকার, সেটা প্রয়োগ করুক আর না করুক বা যাক আর না যাক, তাই না? আর প্রথম দিন এটা বলছি যে অনেকে অনেক কথা বলবে আপনাদেরকে, কোনো জান নাই কোনো গতি সেই করে করতে, আসলে আপনারা বলতে হবে যে যারা আছে সেই করে কি করতে, কারণ আগেকার দিনে রাজা ছেলেরা এই রাজকার্য পরিচালনা করার জন্য এই প্রফেশন আসতো। তাহলে কত বড়, মানে এটা তো অনেক বড় একটা নিয়ামত, তাই না? এই প্রফেশন মানে কি বড় একটা কি নিয়ামত, এটা সবাই করতে পারবে না। সবাই যদি করতে পারে, যে পিছুটা থাকে তারা করতে পারবে, আপনি যদি পিছুটা থাকে তাহলে আপনি এই প্রফেশনে আসতে পারবেন না। আর আপনি যদি টাকার জন্য যান তাহলে এই প্রফেশনে আসতে পারবেন না, আপনাকে পর্যাপ্ত পরিমাণ টাকা বাসায় রেখে তাহলে করে আসতে হবে। রাজনীতি একটা পেশা, ঠিক আছে? এখন যদি আপনি বলেন না আমি পাস করলাম, পাস করে যেমন হাইব্রিড নেতা আছে না, জি স্যার, আগে আওয়ামী লীগের সময় দেখতাম যে জীবন রাজনীতি করে নাই, মাঠে নেই, অথবা পরে দেখা যায় যে এমপি নির্বাচন করে সে এমপি হয়ে গেছে, হাইব্রিড মমতা আছে কথা শুরু করে সারা জীবন গান গায়ে গেছে, পরে দেখছি সে এমপি মন্ত্রী হয়ে গেছে, আসলে জি স্যার, হ্যাঁ সংসদ ওখানে যে গান গেছে, কিন্তু সে কিন্তু হাইব্রিড হয়ে গেছে না। এই এখন সমন্বয় কথা বলেন, ওরাও কিছু হাইব্রিড আছে, সারা জীবন হাইব্রিড হয়ে গেছে। সার্জিস কথা বলেন, সার্জিসের মধ্যে এর না যে সে আমাদের যে আমার বঙ্গবন্ধু, সে কিন্তু একটা ভিডিও ভাইরাল হচ্ছে আমার কি বঙ্গবন্ধু, এখন বঙ্গবন্ধুর বাইরে হচ্ছে কিন্তু যে পাশ দিচ্ছে, তাই না? তো এরকম অনেক সময় হয়। যাই হোক, মানে আমরা ওইদিকে যাচ্ছি না, কোন জায়গায় যাচ্ছিলাম স্যার? আমরা আসছিলাম যে কোর্ট নিয়ে কথা বলবো। তাহলে আমরা যেহেতু কোর্টে যাব, আমরা একটা প্রসিডিউর দেখা যাবে, হ্যাঁ, যে কি কি কোন জায়গায় যাব, কিভাবে করব। আর আমি আপনাদেরকে আজকে আবার একটা কথা বলবো, সেটা হলো খুবই গুরুত্ব দিয়ে শুনতে হবে। সেটা আপনি যদি তিনজন ব্যবসায়ীর সাথে চলেন, আপনি 4 নাম্বার বলতে ব্যবসায় 4 নাম্বার বলতে আপনি ওদের মধ্যে ভালো ব্যবসায়ী যাবেন। আপনি যদি 4 জন বিজ্ঞ আইনজীবীর সাথে চলেন ভালো বেশি পরবর্তী আইনজীবী চতুর্থ ব্যবসায়ী আপনি হয়ে যাবেন। তার মানে আমাদের বন্ধু নির্বাচন, আমরা যারা কমার্সে করে আসছে একটা প্রশ্ন ছিল ক্রেতা সাবধান নীতি। অনেক টাকা আছে আপনার কাছে, আমাদের আলু দেবো, অনেকে যায় বলে যে আলু দেবো 5 কেজি দিতেছি, কিন্তু পোকা টোকা আমি জমি এগুলা নিয়ে বাসায় চলে আসছে, আসে বোর বগা খাইছে, কিন্তু টাকাটা কিনছে বাট দেখি কিনা নেই। ক্রেতা সাবধান নীতি একটা আমাদের প্রশ্ন ছিল না, ছোট মনে আছে যারা কমার্সে, ক্রেতা সাবধান কি নীতি। তাহলে ক্রেতাকে অবশ্যই সাবধান হইতে হবে, ক্রেতা কি হইতে হবে? সাবধান হইতে হবে। আমরা বলছিলাম যে আমি কার সাথে চলবো, আমার বন্ধু কে হবে, বন্ধু নির্বাচন, যে আমি ওদেরকে বন্ধু হিসাবে নির্বাচন করবো, বা আমি মানে যাদের সাথে চলে আমার তৃপ্তি আসবে, আমি কাদেরকে সিনিয়র হিসেবে নির্বাচন করবো। বা আমি আমারই প্রফেশনের কথা যদি বলি, যে আমি আইন করতেছি, আমি কাদেরকে অনুসরণ করবো, দেখবো এই প্রফেশনে কারা ভালো, এই প্রফেশনে কারা ভালো, তাদের ভালো একটা চেম্বার আছে, আমরা কোথায় জুনিয়রশিপ করবো, যে এমন আইনজীবীর সাথে বা এমন মানে সিনিয়রের সাথে আমরা জুনিয়রশিপ করবো যে সিনিয়রের সকল সব মামলা থাকবে, তাহলে আমি ওর কাছে কিছু আহরণ করতে পারবো। যেমন আপনার সিভিল মামলা সে করবে, আবার ক্রিমিনাল মামলা সে করবে, তার নারী শিশু মামলা থাকবে, তার যৌতুকের মামলা থাকবে, তার আপনার পারিবারিক আদালতের মামলা থাকবে, তার হলো আপনার মনে করেন যে জিআর মামলা থাকবে, সিআর মামলা থাকবে, সাইবার ট্রাইব্যুনালের মামলা থাকবে, এই যে সব মিলিয়ে, ঠিক আছে, পিটিশনের মামলা থাকবে, রিট থাকবে, আপিল থাকবে, রিভিউ থাকবে, রিভিশন থাকবে, তারপর হলো আপনার যে 145 এর মামলা থাকবে, এই সব যার কাছে আছে এবং যে রেগুলার প্র্যাকটিশনার আমি তাকে খুঁজে নিব। এখন প্রশ্ন আমি খুঁজবো কিভাবে? যখন আমাদের পড়া শেষ হবে, পড়া শেষের জন্য আমরা কোর্টে যাবো, তখন প্রথম কয়েকদিন ঘুরতে হবে যে কোন আইনজীবী ভালো, আমি তার কাছে কিভাবে যাবো, তার কাছে যাওয়ার পদ্ধতি কি, প্রসেস কি, এভাবে কয়েকদিন ঘুরতে ঘুরতে দেখবো তার কাছে আমাদের কি হয়ে গেছে, যাওয়া হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই নির্বাচন এটা কিন্তু সবচেয়ে বড়, যে আপনি কার কোন পীরের মুরিদ পাবেন, আছে না? জি স্যার, পীরটাকেও আপনি ওইভাবে সিলেকশন রাখতে হবে। যে আমি বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যেরকম যে রাত্রে 12টা বাজে যে বন্ধু মারা গেছে এখন যেতে হবে, মারা গেছে সকালে যাওয়া হবে না, এখনই যাইতে হবে, এখনই কি করতে হবে, যেতে হবে। এরকম ভাবে আমরা নির্বাচন করাটাও কি ওইভাবে প্রাধান্য দেব। আমরা বলছিলাম আপনাদের দেখেন যে বিষয়টি আলোচনা করে ফৌজদারি ম্যাটার, ওখানে প্রশ্ন এরকম আসবে যে একটি ফৌজদারি মামলা বিচারে একজন ম্যাজিস্ট্রেটের অনুসরণের পদ্ধতি, ঠিক আছে? আমি কি বলছি যে এখন আপনাদের কাছে আরেকটা প্রশ্ন আসতে পারে, স্যার যারা ম্যাজিস্ট্রেট
জজ বলি না, ম্যাজিস্ট্রেট, জজ বা বিচারক, বিচারপতি, হাকিম, ম্যাজিস্ট্রেট বাংলা কি হাকিম, ম্যাজিস্ট্রেট বাংলা কি হাকিম, আর জজ বাংলা হচ্ছে বিচারক, আর বিচারপতি হচ্ছে জাস্টিস, তাই না? এটা বাংলা আছে কি বাংলা। তাহলে আমি বলছি আমরা ম্যাজিস্ট্রেট, জজ আর বিচার জাস্টিস। আর যদি আমরা ওখান থেকে আসি তাহলে বিচারপতি, বিচারক আর কি হাকিম। ম্যাজিস্ট্রেট কি বলা হয়? হাকিম বলা হয়। এখন প্রশ্ন, ওদের যে আমরা যারা অ্যাডভোকেট তাদের ক্ষমতা বা তাদের অভিজ্ঞতা, প্রজ্ঞা, মেধা কতটুকু বেশি, বা তাদের অবস্থান কোন দিক থেকে? আপনি একজন যদি আইনজীবী হন আপনার অবস্থান, আর একজন ম্যাজিস্ট্রেটের তার অবস্থান, অথবা যিনি বিচারক তার অবস্থান, অথবা যিনি বিচারক তার অবস্থান কতটুকু দূরত্ব? দেখেন একজন আইনজীবী তাদের কাছে মানে যাদের আমি কথা বললাম এই তিনজন থেকে উঠবে প্রশ্ন কিভাবে? মনে করেন যে আপনি অ্যাডভোকেট হয়েছেন, আপনার একটা ফ্রেন্ড কি হয়েছে সহকারী জজ, জজদের কত কথা বলেন ক্লাসিফিকেশন, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, তারপরে কি জেলা জজ। আপনি যখন প্রথম পোস্টিং হবে আপনি হবেন কি সহকারী জজ। আপনিও ল পাস করছেন, আপনার একটা বন্ধু ল পাস করছে, সে বিজেএস দেয়া আমাদের যে সেই সহকারী জজ হয়ে গেছে। আপনি আর ওই প্যাটার্নে জানতেন, বলছেন আমি ভালো আইনজীবী হব। আপনি ভালো একজন আইনজীবীর কাছে থেকে আপনি আইন শিখে ভালো একটা অবস্থান তৈরি হয়ে গেছে আপনার। তৈরি হয়ে যাওয়ার পরে সে কিন্তু এই সহকারী জজ থেকে 3 বছরের আগে সিনিয়র সহকারী হইতে পারবে না। এই আরো 3 বছর থাকলে কি হবে? উনি সিনিয়র সহকারীর পরে যুগ্ম জেলা জজ, আরো 3 বছর থাকলে হবে অতিরিক্ত জেলা জজ, আরো 3 বছর পরে হবে কি জেলা জজ। যদি তার যেরকম আপনার লিঙ্ক আপ থাকে, আনলে যে সহকারী জজের 6 বছর চলে যাবে। দ্যাট মিন্স এই সহকারী জজ থেকে আপনার জেলা জজ হইতে হলে আপনাকে মিনিমাম 12 থেকে 15 বছর অপেক্ষা করতে হবে। তারপরে আপনি হাইকোর্টে যেতে পারবেন, স্টেপ বাই স্টেপ করে আপনার প্রমোশন। এখন আপনি একজন ম্যাজিস্ট্রেট, উনি যদি এই সহকারী জজ যদি উনি মহানগরের মধ্যে তার পোস্টিং হয়, উনি হবে কি ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আপনি একটা মামলা ওই ম্যাজিস্ট্রেট কোর্টে শুনানি করতেছেন। আমি যদি ঢাকা কোর্টকে বলি, ঢাকা থেকে যেহেতু আমাদের হাইকোর্ট